আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে জনস্রোত, দলের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বললেন, যারা বিভিন্ন টিকিট বিক্রি করছেন তারা শিরক করছেন। ঢাকায় দুপুরে জনসভা গণসংযোগে শুরু হচ্ছে জামায়াতের আনুষ্ঠানিক প্রচার। 3 নেতার কবর জিয়ারতের মাধ্যমে ভোটের মাঠে নামল এনসিপি। এবার ভোটে প্রার্থীদের মধ্যে 891 জন কোটিপতি। দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কয়েকজন, টিআইবির হলফনামা বিশ্লেষণ। রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনে গড়ালো ইন্টার্ন ধর্মঘট। রাজশাহী মেডিকেলেও কর্মবিরতির ডাক, ভোগান্তিতে রোগী স্বজনরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা যেটার মালিক মানুষ না সেটার কথা সে বলে শিরক করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর তারা কি করবে এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এ সময় বলেন, যারা মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে তাদের আস্তানা কোথায় তা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দলকে দেখে নিয়েছে দেশের জনগণ। বলেন, সে কারণে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, দেশের ভেতরের কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে উল্লেখ করে বলেন, একটি কুচক্রী মহল ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে দেশের জনগণ। জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে প্রচারণায় প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতের প্রার্থীরা। সকালে মহাখালীর ওয়্যারলেস গেটে দাঁড়িপাল্লা ও গণভোটের পক্ষে প্রচারণা চালান ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। পেশিশক্তির অবসান আর জনকল্যাণমূলক রাজনীতির ব্রত নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রচারণা। সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকে নির্বাচনী যাত্রা শুরু করল এনসিপি। এবারের ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। বলেন, নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্যে জোটের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন এনসিপি নেতারা। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি,
অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়ায় ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের তথ্য আছে টিআইবির হাতে। হলফনামায় অসামঞ্জস্যপূর্ণতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিনা তা খতিয়ে দেখা উচিত ইসির। কমিশন, রাজস্ব বিভাগ দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25% দায় বা ঋণগ্রস্ত, মামলার হার প্রায় 22%। যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে ব্যবসার অনুপ্রবেশ, সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোণঠাসা হচ্ছে। অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। বহিরাগতদের হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। তবে জরুরি বিভাগে নিয়মিত সেবা চালু রয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে অপারেশন করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা জড়ায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে তাদের কাছে হেনস্থার শিকার হন 2 ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ইন্টার্নরা। জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে দেশের বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর সোসাইটির সদস্যরা। চিকিৎসা কোনো রকম চলতেছে, টুকটাক 2-1 নার্স আসতেছে, 2-1 ডাক্তার আসতেছে, সর্বোপরি চিকিৎসা আমরা পাচ্ছি না। রুগীর সাথে আসে হারা রুগী হয়ে যাচ্ছি, কোনো পরিবর্তনও নাই, কিছু নাই, কোনো কিছু দেওয়া হচ্ছে না। ডাক্তারদের এরকম নিরাপত্তাহীনতায় করতে হয়, এটার জন্য আমরা আজকে স্ট্রাইকে আসছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে অতি দ্রুত তারা ব্যবস্থা নেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যবস্থা নিচ্ছেন, এবং আমি আশা করব যে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ডক্টররা দ্রুত কাজে ফিরে আসবে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা ও উস্কানিতে শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমন অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য 17 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। ওবায়দুল কাদের সহ এই মামলার সব আসামি পলাতক রয়েছেন। এদিন 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে 9 যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে আগামী 2 ফেব্রুয়ারির অভিযোগ দাখিলের আদেশ দেন আদালত।